লাস্ট এপিসোডে আমরা থাউজেন্ড ফেস আর শাইয়ানের মধ্যে ফাইট দেখেছিলাম, আর সেখানে তাদের মধ্যে শুধু একতরফাই ফাইট হয়েছিল, যেখানে আমরা শাইয়ানকে তার সামনে অনেক বেশি ওভার পাওয়ার দেখেছিলাম। আর এই সব কিছু জানার পর যখন থাউজেন্ড ফেস সেখান থেকে পালানোর চেষ্টা করে, তখন শাইয়ান ভুলক্রমে তাকে মেরে ফেলে। এই এপিসোডের শুরুতে শাইয়ান সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, কেন কেন তুমি এত দ্রুতই মরে গেলে? আমি তো ভেবেছিলাম তুমি এত সহজে মরবে না, তাহলে কেন এরকমটা হলো? এটা বলে সে সেখানে নিজের হাতেই থাপ্পড় মারতে শুরু করে আর বলে, কেন কেন আমি আমার এই হাতকে কন্ট্রোল করতে পারিনি, আর কেন আমি তার উপর সেই 100 ফ্লাওয়ারের অ্যাটাকটা করেছিলাম। তাকে এরকমটা করতে দেখে কুনার বলে, মাস্টার প্লিজ আপনি থামুন, কারণ আপনার হাত ফুলে যাচ্ছে। এটা শুনে শাইয়ান সেখানে থেমে যায় আর বলে, ফুলে গেছে তো কি হয়েছে, এতে আমার কোনো কিছুই যায় আসে না, কারণ এই সব কিছুই আমার এই হাতের জন্যই হয়েছে, তাই একেই আমি এর শাস্তি দিচ্ছিলাম। তখনই কিউনার শাইয়ানকে কোনো একটা জিনিসের উপর ইশারা করে। এটা দেখে শাইয়ান বলে, সত্যি তো, এটা আবার কি? এটা তো দেখতে চামড়া মনে হচ্ছে। এটা শুনে পাশ থেকে কিউনার বলে, আমি বুঝতে পারছি না যে এখানে তো তার বডির হাড় মাংস সবকিছুই শেষ হয়ে গেছে, এরপরও কেন এখানে এই স্কিন এখনো বেঁচে আছে। তখনই শাইয়ান সেই জিনিসটাকে বের করে বলে, আরে এটা তো দেখতে একটা স্কিনি ব্যাগের মতো মনে হচ্ছে, কিন্তু এর গঠন দেখে তো মনে হচ্ছে না যে এটা মানুষের চামড়া অথবা কোনো প্রাণীর চামড়া দিয়ে বানানো হয়েছে। নিশ্চয়ই জি এই ব্যাগ তার স্কিনের সাথেই লাগিয়ে রাখতো, যাতে করে নিজেকে সে প্রোটেক্ট করতে পারে, অথবা এই ব্যাগের মধ্যে সে কিছু ক্যারি করতে পারে। এরই জন্য তো আমার এই অ্যাটাকের পরও তার বডি শেষ হয়ে গেছে, কিন্তু এই ব্যাগের কিছুই হয়নি। এটা বলেই সে সেই ব্যাগের ভেতর যা কিছু আছে সেই সব কিছুই নিচে ফেলতে শুরু করে আর বলে, আমার মনে হয় তার কাছে কিছু স্কিলের বই আর কিছু মার্কস আছে, যার সাহায্যে সে তার ফেস পরিবর্তন করতে পারে, কিন্তু আমার মনে হয় না সে তার সেই টেকনিকটা নিজের সাথেই ক্যারি করবে, কারণ সেটা কোনো সাধারণ টেকনিক না, সেটা অনেক পাওয়ারফুল আর এর সাথে অনেক বেশি প্রিশিয়াস। এরপরও যদি কোনো পার্সন এত মূল্যবান কোনো কিছু নিজের সাথেই ক্যারি করে, তাহলে শুধু এটা একটা বোকামো ছাড়া আর কিছুই না। তখনই সে সেখানে দুটো স্কিলের বই দেখতে পায়, একটা হলো চেহারা বদলানোর আর একটা চরিত্র বদলানোর, আর এই সাথে সেখানে 3টা ফেস মাস্ক আছে, যার সাহায্যে সে যে কোনো পার্সনের রূপ ধারণ করতে পারবে। তখনই সে সেখানে একটা বই খুলে দেখতে শুরু করে আর বলে, আমার মনে হয় না এই বইয়ের মধ্যে সেই স্কিলটা আছে যার সাহায্যে সে যে কোনো পার্সনের স্কিল কপি করতে পারত। নিশ্চয়ই এই বইয়ের মধ্যে শুধু চেহারা আর বডি চেঞ্জ করার কিছু টেকনিক লেখা আছে। এটা বলেই শাইয়ান সেই বই অনেক দ্রুত পড়তে শুরু করে আর বলে, এই বইয়ের মধ্যে এটা লেখা আছে যে একজন মানুষ কি করে অন্য একজন মানুষের রূপ ধারণ করতে পারবে, তার বডি স্ট্রাকচার, তার চেহারা, তার চাল চলন, এমনকি সবকিছুই, কিন্তু এখানে সেই মাস্কগুলো কি করে তৈরি করতে হয় সেই সম্পর্কে কিছুই লেখা নেই। সত্যি আমি এই স্কিলটাকে যতটা অ্যামেজিং ভেবেছিলাম, এটা তো ততটাও অ্যামেজিং না, কারণ এটা কোনো হাই ক্লাসের স্কিল না, এই সব কিছুই তো একটা সাধারণ মানুষও করতে পারে, শুধু তাকে এর জন্য অভিজ্ঞতার প্রয়োজন হবে। তাকে এভাবে বই পড়তে দেখে কিউনার বলে, মাস্টার আপনি তো অনেক বেশি ফাস্ট, আপনি কত দ্রুতই এই বই পড়ে ফেলছেন, কিন্তু আমি তো ভালোভাবে এর একটা অক্ষরও দেখতে পাচ্ছি না। এখানে শাইয়ান এই বইয়ের মধ্যে একটা পার্সনের স্টোরি পড়ে, যে অনেক বড় এক স্পাই ছিল, সে হান ডাইনেস্টির মধ্যে 18 বছর এই কাজই করে এসেছে, কিন্তু কখনোই ধরা পড়েনি, আর তার জীবনী সম্পর্কেই এই বইয়ের মধ্যে লেখা আছে। এইসব শুনে কিউনার বলে, মাস্টার আমি জানি না যে ডায়েরি লেখাটা কি থাউজেন্ড ফেসের কোনো শখ ছিল। এটা শুনে শাইয়ান সেখানে হাসতে হাসতে বলে, না না, এটা কোনো ডায়েরি না, এটা তো থাউজেন্ড ফেসের জীবনের কাহিনী। সে আজ পর্যন্ত এতগুলো রূপ বদলেছে আর এতগুলো চরিত্রের অভিনয় করেছে যে সেই সম্পর্কে বিস্তারিত লেখাটা পুরোপুরি ইম্পসিবল। এরই জন্য সে এই বইয়ের মধ্যে নিজের সম্পর্কেই সংক্ষেপে লিখেছে। সে এই বইয়ের মধ্যে মাত্র 3টা চরিত্র সম্পর্কেই লিখেছে, সেই 3 জনের মধ্যে 2 জন পুরুষ আর 1 জন মহিলা, আর সে এখানে সেই ওমেন সম্পর্কে অনেক কিছু লিখেছে, যে সে অনেক বেশি সুন্দর, অনেক বেশি বিউটিফুল, আর এরই সাথে অনেক বেশি ট্যালেন্টেড। আমি জানি না যে সে আসলে কেমন, কিন্তু তার এই বইয়ের লেখা দেখে তো মনে হচ্ছে যে সত্যি সে অনেক বেশি অ্যামেজিং। সে এই সব কিছুই অনেক ফাস্ট পড়ছিল,
আর এই জিনিসটা দেখে সেখানে কিউনারের মাথা ঘুরতে শুরু করে আর বলে, মাস্টার আপনি এত স্পিডে কেন পড়ছেন? তখনই সাইয়ানের নজর সেই মাস্কগুলোর উপর পড়ে আর সে বলে, এর মানে কি এই মাস্কগুলো এই 3 চরিত্রের? যদি এরকমটাই হয়ে থাকে তাহলে আমি ফিউচারে এই মাস্কগুলো ইউজ করার চেষ্টা করব আর এরই সাথে নিজেকে প্রুফ করার চেষ্টা করব। তখনই সাইয়ান বলে, দাঁড়াও 1 মিনিট, এটা কি সত্যি 1000 ফেসের আসল চেহারা? আমি জানি না। যখনই আমার এই কথাটা মাথায় আসে তখনই আমার এই জিনিসটা চেক করার ইচ্ছা অনেক বেশি বেড়ে যায়। তাই আমার মনে হয় এখন আমার এই জিনিসটা একবার যাচাই করে নেওয়া দরকার। এটা বলেই সে সেখানে 1000 ফেসের মুখ থেকে তার চামড়া টানার চেষ্টা করে আর এরই সাথে সেই চামড়া খুব সহজেই খুলে চলে আসে। আর এরই সাথে যখন সে তার আসল চেহারা দেখে তখন সে সেখানে অনেকটা শক হয়ে বলে, ও তাহলে এটাই তার আসল চেহারা। কিন্তু সত্যি এটা অনেক বেশি বিকৃত। নিশ্চয়ই এর জন্য এই স্কিলটা শুধু তার জন্যই তৈরি হয়েছে। আর পাশ থেকে কিউনার বলে, দেখুন মাস্টার, দেখুন তার আসল চেহারা কত বেশি বিকৃত। তখনই আমরা ফাইনালি 1000 ফেসের আসল চেহারা দেখতে পাই, যেটা সত্যি অনেক বেশি খারাপ ছিল। তখনই কিউনার বলে, সত্যি মাস্টার, আমি এখন এই জিনিসটা বুঝতে পারছি যে কেন সে আপনার চেহারা দেখার পর আপনার প্রতি অনেক বেশি জেলাস ফিল করেছিল আর এরই সাথে আপনার মতো হতে চেয়েছিল। এর আসল কারণ তার এই বিকৃত চেহারা। এর জন্য সে কখনোই এক ফেসে লম্বা সময় থাকেনি, সব সময় সে তার রূপ আর চরিত্র বদলেছে। তখনই সাইয়ান বলে, যেহেতু আমার কাছে তার এই দুটো স্কিলেরই বই চলে এসেছে আর এর সাথে আমার কাছে কিছু মার্কসও চলে এসেছে আর সেই মার্কসগুলোর মধ্যে তার মার্কসও একটা, তাই আমার মনে হয় ফিউচারে আমি 1000 ফেসের চেহারা নিয়ে এদিক ওদিক কিছু না কিছু তো করতেই পারবো। এই মার্কস নিশ্চয়ই আমাকে এই কাজে অনেক বেশি সাহায্য করবে। এইসব বলতে বলতেই সে সেই বই নিজের পকেটে ঢুকিয়ে ফেলে আর বলে, আমি জানি না তার রূপ ধারণ করার পর কি আমি সেই স্কিলটা শিখতে পারবো যেই স্কিলের সাহায্যে সে যে কোনো পার্সনের স্কিল কপি করতে পারে। কিন্তু আমার মনে হয় যদি আমি এই স্কিলটা শিখতেও না পারি, এরপরেও জিনমু সেক্টর অনেকগুলো স্কিল আমি খুব সহজেই শিখতে পারবো। কিন্তু সত্য বলতে কি, সে অনেক ট্রিকি একটা পার্সন। তাই আমার মনে হয় তার রূপ ধারণ করার পর তার মতোই বিহেভিয়ার করাটা আমার জন্য অনেকটা কঠিন হবে, কারণ একটু এদিক থেকে ওদিক হলেই আমার লাইফ অনেক বড় একটা ক্ষতির মধ্যে চলে আসবে। তাই আমার এই সব কিছুর জন্য আগে থেকেই তৈরি থাকতে হবে। তখনই সাইয়ান বলে, কিউনার আমাকে এখানে একটু সাহায্য করো। তুমি এখানে তোমার সেই 100 ঘোস্ট স্যামনের টেকনিকটা ইউজ করো আর এখানে তোমার যতগুলো সাথী আছে তাদের সবাইকে স্যামন করো, যাতে করে আমরা এখান থেকে তার বডিকে গায়েব করে দিতে পারি আর এরই সাথে তার নাম ও নিশান মিটিয়ে দিতে পারি। কারণ যদি আমরা এই জিনিসটা কোনোভাবে আড়াল করতে পারি যে এখনো 1000 ফেস মরেনি, সে এখান থেকে কোনো না কোনোভাবে পালিয়ে গেছে, তাহলে এটাই আমার তার রূপ ধারণ করতে অনেক বেশি সাহায্য করবে। তাহলে চলো আমরা কাজে লেগে পড়ি। এইসব শুনে কিউনারও এর জন্য এগ্রি হয়ে যায়। তখনই সেখানে সাইয়ান তার ফিঙ্গার অফ ফ্লাওয়ার শর্ট ওয়েদারিং অফ 100 ফ্লাওয়ার এই স্কিলের সাহায্যে তার বাঁচাকোচা বডির উপর অ্যাটাক করে সেগুলোকেও ফ্লাওয়ারে কনভার্ট করে ফেলে আর এর সাথে সেই সবগুলো ফ্লাওয়ার সেখানেই উড়িয়ে দেয় আর বলে, সত্য বলতে কি তার চরিত্র এতটাই কমপ্লিকেটেড ছিল যে কেউ কখনোই তার মৃতদেহ না দেখে এই জিনিসটা বিশ্বাসই করবে না যে তাকে আমি মেরে ফেলেছি। সবাই এর জন্য আমাকে শুধু মিথ্যাবাদী বলবে। তাই আমি যদি তার জায়গা দখল করতে চাই তাহলে আমাকেও এর জন্য অনেক ভালো একটা প্ল্যান তৈরি করতে হবে, যাতে করে আমি কোনো প্রবলেম ছাড়াই তার চরিত্রের রোল প্লে করতে পারি। আর এর কিছুক্ষণ পর যখনই সবকিছু শান্ত হয়ে যায় তখনই সাইয়ান কিউনারকে বলে, হেভেনলি 3 আর গার্ডিয়ান 5 এখানে আসছে, তাই দ্রুত আমার ভেতর চলে আসো। এটা শুনে কিউনারও এর জন্য এগ্রি হয়ে যায় আর এর কিছুক্ষণ পরই তারা দুজনই সেখানে চলে আসে আর এর সাথে তারা সাইয়ানকে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করে। এটা শুনে সাইয়ান বলে, হ্যাঁ আমি ঠিক আছি। তখনই সেখানে হেভেনলি 3 বলে, সত্য বলতে কি আমরা যাকে ফলো করার জন্য গিয়েছিলাম সেটা আসলে তার ক্লোন ছিল, কিন্তু এটা মানতে হবে সেই ক্লোনের বডি থেকে যেই অরা রিলিজ হচ্ছিল সেটা পুরোপুরি রিয়েল ছিল। আর পাশ থেকে 5th গার্ডিয়ান বলে, মিস্টার সাইয়ান আমি আগেই এটা বলেছিলাম যে সেই বাস্টার্ড অনেক বেশি ট্রিকি, তাকে ধরাটা অতটাও সহজ না। যদি তাকে কোনো না কোনো ভাবে ধরেও ফেলা হয়
এরপরও সে কোনো না কোনো ভাবে সেখান থেকে পালিয়ে যায়। নিশ্চয়ই সে এইখান থেকেও পালিয়ে গেছে, তাই না? এইসব শুনে সাইয়ান বলে, তোমার কেন এটা মনে হয় যে সে এখান থেকে পালিয়ে গেছে? এটাও তো হতে পারে যে আমি তাকে এখানেই মেরে ফেলেছি। কেন, তোমার কি মনে হয় না যে আমি তাকে এখানে মারতে পারবো? এইসব শুনে ফিফথ গার্ডিয়ান সেখানে হাসতে হাসতে বলে, কি, আপনি তাকে মেরে ফেলেছেন? সত্য বলতে কি এটা ইম্পসিবল, কারণ সে একটা ট্রিকি পারসন। এইসব শুনে সাইয়ান বলে, হ্যাঁ তুমি ঠিক ধরেছ, আমি তাকে মারতে পারিনি, সে এখান থেকে পালিয়ে গেছে। এটা শুনে ফিফথ গার্ডিয়ান সেখানে হাসতে শুরু করে, আর এরই সাথে সে সেখানে মনে মনে বলে, সত্য বলতে কি সেই বাস্টার্ড অনেক বেশি ট্রিকি, এরই জন্য তাকে মারাটা অনেক বেশি কঠিন। এর কারণ তার 100-রও বেশি দুশমন আছে যারা তাকে জানে মারতে চায়, আর যদি তাকে মারা এতটাই সহজ হতো তাহলে তারা তাকে কবেই মেরে ফেলতো। তখনই সাইয়ান বলে, সত্যি সেই বাস্টার্ড অনেক বেশি ট্রিকি, তাকে আমি প্রায় ধরেই ফেলেছিলাম। আর এখানে তো আমাদের মধ্যে লড়াইও হয়েছে, কিন্তু কিছু মুভ এক্সচেঞ্জ করার পর যখন সে দেখেছে যে সে এখানে জিততে পারবে না, তখন সে না জানে কোন স্কিল ইউজ করে এখান থেকে আবার পালিয়ে গেছে। সত্য বলতে কি সে অনেক বেশি ইন্টারেস্টিং, তার উপর আমার ইন্টারেস্ট চলে এসেছে। তাই আমি আজ তোমাদেরকে একটা কথা বলে দিতে চাই যে তোমাদের আর তাকে হান্ট করার কোনো দরকার নেই, আমি তাকে দেখে নেব। কারণ সত্য বলতে কি আমি তার সাথে আরো কিছু সময় খেলতে চাই। এইসব শুনে হেভেনলি 3 বলে, গার্ডিয়ান সত্যি কি আপনি এটাই চান যে আমরা তার বিরুদ্ধে আর কোনো অ্যাকশন না নেই? নিশ্চয়ই আপনি এটা জানেন যে সে অনেক বেশি চালাক, তাই আমার মনে হয় যদি আমরাও আপনাকে এই কাজে সাহায্য করি তাহলে এই কাজটা অনেক সহজ হয়ে যাবে। এইসব শুনে সাইয়ান বলে, না না, এর কোনো দরকার নেই। সত্য বলতে কি কোনো পার্সনের উপর আমার ইন্টারেস্ট অত সহজে আসে না, কিন্তু সে আমার সেই ফেভার অ্যাচিভ করে ফেলেছে। তাই যদি তোমরা এইসব কিছুর মধ্যে আসো তাহলে সত্যিই আমি অনেক বেশি নিরাশ হব। তখনই সাইয়ান ফিফথ গার্ডিয়ানকে জিজ্ঞেস করে যে আমি তার মুখ থেকে শুনেছিলাম যে তোমার আর তার মধ্যে সম্পর্ক অনেক ভালো, তাহলে এখন আমাকে তুমি বলো যে সে কি সত্য বলেছে যে তুমি আর থাউজেন্ড ফেস একে অপরের অনেক ভালো ফ্রেন্ড? এটা শুনে ফিফথ গার্ডিয়ান অনেক বেশি ঘাবড়ে যায় আর সে বলে, সত্য বলতে কি হ্যাঁ, আমার আর তার মধ্যে সম্পর্ক অনেক ভালো ছিল, আমরা একে অপরের অনেক ভালো ফ্রেন্ড ছিলাম। কিন্তু এর আসল কারণ সে না, তার বাবা। তার বাবার সাথে প্রথমে আমার অনেক ভালো সম্পর্ক ছিল, আর এরকমটা শুধু আমি জিনমু সেক্টরের সাথে ভালো সম্পর্ক রাখার জন্যই করেছিলাম। এরপরই আমার তার সাথে পরিচয়, আর এখন যখন এইসব কিছু হয়ে গেছে তাই আমার আর মনে হয় না যে আমাদের মধ্যে সেই বন্ধুত্ব এখনো টিকিয়ে রাখতে হবে। এইসব শুনে সাইয়ানো সেখানে অনেকটা শক হয়ে যায়, আর সে বলে, কি, তুমি জিনমু সেক্টরের আন্ডারে কাজ করছিলে? কিন্তু এটা কিভাবে? এটা বলে সে সেখানে ভাবছিল আমি জানি না যে সে কিভাবে এত বছর এখানে জিনমু সেক্টরের হয়ে কাজ করেছে। এর মানে কি সে আর জিনমু সেক্টর একে অপরের সম্পর্কে সবকিছু জানে। তখনই ফিফথ গার্ডিয়ান বলে, প্রথমে আমি জিনমু সেক্টরেরই একটা মেম্বার ছিলাম, আর আমার মাস্টার আর কেউ না, থাউজেন্ড ফেসের বাবা ছিল। কিন্তু কোনো একটা কারণে আমি জিনমু সেক্ট ছেড়ে দেই, আর এরই সাথে এদিক ওদিক ঘুরতে শুরু করি। আর অনেক সময় এভাবেই নষ্ট করার পর আমার জুডো শাখার কিছু গার্ডিয়ানের সাথে দেখা হয়, আর তারাই আমাকে এই অ্যাসেশন গ্রুপের মধ্যে যোগ করে। আর সেখানে থেকেই আমি অনেক অল্প সময়ের মধ্যেই নিজেকে অনেক বেশি গ্রো করে ফেলি। এরই জন্য আজ আমি এই পজিশন হোল্ড করছি। এই সব কিছুর জন্যই আমাদের মধ্যে সম্পর্ক এত ভালো ছিল। এই সব শুনে সাইয়ান মনে মনে বলে, সত্যি যদি এরকমটাই হয়ে থাকে তাহলে তো এটা আমার জন্যই অনেক ভালো, কারণ আমি এই জিনিসটা জানতাম না যে তার সম্পর্ক জিনমু সেক্টরের সাথে এত ভালো হবে। সত্যি তার কাছ থেকে আমি অনেক কিছুই জানতে পারবো, আর তার ইনফরমেশনই আমায় থাউজেন্ড ফেসের রূপ ধারণে অনেক বেশি সাহায্য করবে। এটা ভেবেই সে সেখানে ফিফথ গার্ডিয়ানকে বলে, তোমার কথায় তো আমি এই জিনিসটা বুঝতে পেরেছি যে তুমি তার সম্পর্কে সবকিছুই জানো, তাই তুমি আমায় তার জন্ম তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত যা কিছু হয়েছে সবকিছুই ডিটেলসে খুলে বলো। এইসব শুনে ফিফথ গার্ডিয়ান বলে, এর মানে আপনি তাকে খুঁজতে চান? যদি এরকমটাই হয়ে থাকে তাহলে আমার মনে হয় না আপনি তার ইনফরমেশনের সাহায্যে কখনোই তাকে খুঁজে বের করতে পারবেন। সত্য বলতে কি সে কখন কোন রূপে কোন চরিত্রে থাকে এটা ধরাটাই অনেক বেশি কঠিন, তাই আমার মনে হয় না
আপনি তার ইনফরমেশনের সাহায্যে কোনো কিছুই করতে পারবেন। এটা শুনে শাইয়ান সেখানে অনেক বেশি সিরিয়াস ফেসের সাথে বলে, আমি এইসব কিছুই জানি না। আমি যেহেতু এখন তোমাকে এখানে তার সম্পর্কে বলতে বলেছি, তাই তুমি যা জানো সবকিছুই খুলে বলো। তার এই ফেস দেখে ফিফথ গার্ডিয়ানও অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে বলে, হ্যাঁ, আমি আপনাকে সবকিছুই খুলে বলবো, কিন্তু প্লিজ এর জন্য আমায় কিছু সময় দিতে হবে। এটা শুনে শাইয়ান বলে, হ্যাঁ তুমি সময় নাও, কারণ এখনো রাত, সকাল হতে অনেক দেরি। তখনই সিন এর পরদিন একটা বাড়ির উপর শিফট হয়, আর এর কিছুক্ষণ পর আমরা সেই বাড়ির সামনেই ফিফথ গার্ডিয়ানকে দেখতে পাই। সে সেখানে সেই রুমের দরজায় মাথা ঠেকিয়ে বলে, সত্যি গার্ডিয়ান এই জিনিসটা জানে যে কি করে একটা পার্সনকে অনেক বেশি ডিস্টার্ব করা যায়। আর উপর থেকে তিনি এই সিটির মধ্যে থার্ড গার্ডিয়ানকেও কড়া নজর রাখতে বলেছে। তখনই সে সেখানে কিছু সেন্স করতে পারে, আর এরই সাথে সে সেখানে একটু শক হয়ে বলে, কি এটা আবার কেমন ফিলিংস। এটা বলেই সে সেই রুমের দরজা খুলে ফেলে, আর এরই সাথে অনেক বেশি শক হয়ে বলে, কি এটা তুমি। আর সেখানে আমরা তার সামনেই থাউজেন্ড ফেসকে দেখতে পাই। সে বলে, সত্যি তুমি অনেক বেশি লেট হয়ে গেছো। তুমি কি জানো আমি এখানে তোমার জন্য কত সময় ধরে অপেক্ষা করছি। তাকে সেখানে দেখে আর তার এই কথা শুনে ফিফথ গার্ডিয়ান বলে, সত্যি এটা মানতে হবে যে তোমার ভেতর অনেক বেশি সাহস আছে, কারণ কিছু সময় আগেই আমরা তোমাকে মারার জন্য খুঁজে বেরিয়েছি, আর এখন এখানে তুমি নিজেই আমার জন্য অপেক্ষা করছো। এটা শুনে জি বলে, হ্যাঁ এটা সত্য যে কিছুক্ষণ আগে আমি তোমাদের হাত থেকে পালিয়ে গিয়েছিলাম, তাই তো আমি এখানে এসেছি, কারণ সেই সময় তোমরা তিনজন ছিলে। এরপরও আমি তোমাদের সামনে থেকে পালিয়ে গিয়েছিলাম, তাই আমি নিশ্চিত যদি আবার এরকম কোনো সিচুয়েশন আসে তাহলে আমি আবার এখান থেকে পালিয়ে যেতে পারবো। তাহলে বলো সেই বাস্টার্ড, এর মানে শাইয়ান তোমাকে আমার বিরুদ্ধে কি করতে বলেছে। নিশ্চয়ই তুমি ওটা জানো যে আজ পর্যন্ত অনেকগুলো পার্সন আমাকে মারার জন্য তোমাকে কোনো না কোনো ভাবে অ্যাপ্রোচ করেই এসেছে, কিন্তু দেখো আমি এখনো বেঁচে আছি। এইসব শুনে ফিফথ গার্ডিয়ান সেখানে একটু সিরিয়াস হয়ে বলে, হ্যাঁ এটা সত্য, কিন্তু এখানে মিস্টার শাইয়ান আমাকে যেই জিনিসটা দেওয়ার কথা বলেছে আমার মনে হয় না তুমি আমাকে কখনোই সেই জিনিসটা দিতে পারবে। এটা বলতেই সেই রুমের পুরো মহল ডার্ক হয়ে যায়, আর এর কিছুক্ষণ পর জিয়াক ইসমাইলের সাথে বলে, আমি জানি যে শাইয়ান তোমাদেরকে কি বলেছে। সে তোমাদেরকে আমার পেছনে আসতে মানা করেছে, এর কারণ সে নিজে থেকেই আমাকে হ্যান্ডেল করতে চায়। এটা শুনে ফিফথ গার্ডিয়ান সেখানে এক দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সত্যি তোমার কান থেকে কোনো কথাই আড়াল করা যায় না, তুমি সবকিছুই কোনো না কোনো ভাবে জেনেই যাও। তখনই সেখানে জি বলে, নিশ্চয়ই তুমি এটা জানো যে আমি আসলে কেমন পার্সন, আর আমার কাছে কেমন কেমন অ্যাবিলিটি আছে। যদিও আমি কাল শাইয়ানকে হারাতে পারিনি, কিন্তু এর মানে এই না যে আমি তাকে হারাতে পারবো না। নিশ্চয়ই খুব দ্রুতই আমি তাকে কোনো না কোনো ভাবে তার কবরে পাঠিয়ে দেব। মূলত আমি এখানে তোমার সাথে কোনো একটা বিষয় ডিসকাস করতে এসেছি। নিশ্চয়ই তুমি এটা জানো যে ব্লিচ টেম্পলের সে এক এল্ডারের সাথে এখানে এসেছে, কারণ তারা এখানে অনেক বড় কিছু করতে চায়। এরই জন্য আজ আমি এই বিষয়ে তোমার সাথে ডিসকাস করতে এসেছি। নিশ্চয়ই এই জিনিসটা আপনাকে অনেক বেশি শক করে দিয়েছে যে হঠাৎ করে আপনাদের ব্রাঞ্চেরই একজন গার্ডিয়ান আপনার কাছে চলে আসে আর এরই সাথে আপনাকে অর্ডার করতে শুরু করে, আর এরকমও না যে আপনি তার অর্ডার ডিনাই করতে পারবেন। সত্য বলতে কি কিছু সময়ের মধ্যেই আমি এরকম কিছু করব যার জন্য সে আর এইসব বিষয়ের উপর মাথা ঘামানোর কোনো সময় পাবে না। আমারও তার উপর ইন্টারেস্ট চলে এসেছে, এরই জন্য আমিও তার সাথে কিছু সময় খেলতে চাই, আর এই খেলার মধ্যেই আমি তাকে এতটা ডুবিয়ে দেব যে সে আশেপাশের কোনো কিছুই বুঝতে পারবে না, সবকিছুই আমার কন্ট্রোলে থাকবে, আর সে আমার ইশারায় এদিক ওদিক নাচানাচি করবে। এইসব শুনে ফিফথ গার্ডিয়ান বলে, ঠিক আছে আমি এই সম্পর্কে তোমাকে আর কিছুই জিজ্ঞেস করব না, তুমি যেরকমটা ঠিক মনে করো। আর এর পরের মোমেন্টেই শাইয়ান এটা বলে সেখান থেকে চলে যায়। ফিফথ ব্রাদার, আজ আমি এখান থেকে চলে যাচ্ছি, তাই নিশ্চয়ই খুব দ্রুতই আবার আমাদের দেখা হবে। এইসব বলে সে যখন সেখান থেকে চলে যায় তখন ফিফথ গার্ডিয়ান মনে মনে বলে, আমি জানি না কেন আমার এখানে এত অদ্ভুত ফিল হচ্ছে, নিশ্চয়ই সে জি ছাড়া আর কেউ হবে না, কিন্তু এর পরও আমার কেন এখানে এত বেশি অদ্ভুত ফিল হচ্ছে।
কিন্তু কোনো সমস্যা নেই, যেটা হওয়ার সেটা তো হবেই। তাই আমার মনে হয় না এই সব কিছু নিয়ে এত বেশি মাথা ঘামানোর কোনো দরকার আছে। তখনই সিন একটা ফরেস্টের উপর শিফট হয়, যেখানে সাইয়ান বলে, সত্যি আজ আমি এখানে একটা ট্রায়াল করেছিলাম, আর এই ট্রায়ালে আমি উত্তীর্ণ হয়েছি। তাই এটা মানতে হবে যে তার এই ফেস মাস্ক আর তার এই স্কিলগুলো অনেক বেশি অ্যামেজিং ছিল। এখানে ফিফথ গার্ডিয়ান আর জির মধ্যে কত ভালো সম্পর্ক ছিল। এরপরও সে যেহেতু আমার অ্যাক্টিং দেখে এই জিনিসটা বুঝতে পারেনি যে আমি আসল নাকি ফেক, তাই আমার মনে হয় আমি কোনো প্রবলেম ছাড়াই এই রোল অনেক ভালোভাবে প্লে করতে পারবো। তখনই সেখানে কিউনার বলে, সত্যি মাস্টার, আপনি তো অনেক ভালো অ্যাক্টিং করতে পারেন, তাই তো আপনি এত সহজেই ফিফথ গার্ডিয়ানকে বোকা বানিয়ে দিয়েছেন। এটা শুনে সাইয়ান বলে, হ্যাঁ এটা সত্য, কিন্তু আমার মনে হয় না যে সে এত সহজেই বোকা হয়ে যাবে। নিশ্চয়ই সে এখানে আমার এই বিহেভিয়ারের উপর তো সন্দেহ করেছে, কিন্তু সে এই সম্পর্কে আমাকে কিছুই বলেনি। এর মানে আমার মনে হয় না এখানে কোনো প্রবলেম আছে। যতক্ষণ পর্যন্ত সে সামনে থেকে কিছুই বলবে না, ততক্ষণ পর্যন্ত আমার এই বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই। এটা বলে সাইয়ান সেখানে তার ফুল স্পিডে দৌড়তে শুরু করে। এটা দেখে কিউনার সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, প্লিজ মাস্টার, এত তাড়াহুড়া করে আপনি কোথায় যাচ্ছেন, একটু আসতে যান। তখন সাইয়ান বলে, আমরা এখন এখান থেকে সরাসরি ব্লিচ টেম্পলে যাচ্ছি। এটা শুনে কিউনার সেখানে একটু শক হয়ে বলে, মাস্টার, ব্লিচ টেম্পলে যাবেন? এটা তো সেই প্লেস যে প্লেসে লিউ কিংমেই এই সময় অবস্থান করছে। এটা কি আপনার জন্য একটু ডেঞ্জারাস হয়ে যাবে না? এটা শুনে সাইয়ান বলে, আমি তো তোমাকে এই কথাটা আগেই বলেছি যে কিছুক্ষণ আগে আমি ফিফথ গার্ডিয়ানের সামনে 1000 ফেসের রূপ ধারণ করে গিয়েছিলাম। সেটা আমার প্রথম পরীক্ষা ছিল, আর এখন আমি লিউ কিংমের কাছে যাব, আর এটা আমার দ্বিতীয় আর ফাইনাল পরীক্ষা হবে। আর নিশ্চয়ই যদি আমি এই পরীক্ষাতেও সফল হতে পারি, তাহলে তাদের সেই প্ল্যান আমি চুরমার করে ফেলবো। আর এটাই হয়তো বাইশুয়ানকে সাহায্য করার সব থেকে ভালো উপায় হবে। যদি আমি লিউ কিংমেইকে বোকা বানাতে পারি, তাহলে আমার নেক্সট প্ল্যান হবে জিনমু সেক্টরে প্রবেশ করা, আর এই রিশাদের সেই সেক্টর থেকে কিছু না কিছু অ্যাচিভ করা। এটা বলেই সাইয়ান সেখানে তার স্পিড আরো অনেক বেশি বাড়িয়ে দেয়, আর এই রিশাদের সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, ব্লিচ টেম্পল, অপেক্ষা করো, আমি খুব দ্রুতই তোমার কাছে আসছি। এখানে সাইয়ানের ব্লিচ টেম্পলের উদ্দেশ্যে যাত্রার সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে। যদি আপনাদের মধ্যে কেউ এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতেও একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।